পড়ন্ত বিকেলে টেলিভিশন সেটের সামনে যারা গরম গরম চায়ের কাপ নিয়ে বসে আছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন চায়ের দাওতে। পুরো অনুষ্ঠান জুড়ে দর্শক আপনাদের সাথে থাকবো আমি তরুষ আরিয়া স্বর্গ। আপনারা জানেন আমাদের এই চায়ের দাওতে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সংস্কৃতি সংগঠক শিল্পীকে। তিনি হচ্ছেন তাসমিমা সুলতানা রিয়া, যিনি ভৈরবীর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তো চলুন আজকের অতিথির সঙ্গে আড্ডায় মেতে উঠি। রিয়া, তোমাকে স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের সেটে। ধন্যবাদ ভাইয়া। কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি এবং যেটি বলছিলাম যে ভৈরবী নামে একটি সংগঠনে তুমি কাজ করো, সেটি অর্থযোগ পূর্তি হয়ে গেল। তো ভৈরবীর অর্থযোগ পূর্তিতে মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। তোমার একেবারেই সাংস্কৃতিক যে জার্নিটা ছোটবেলা থেকে নিশ্চয়ই শুরু হয়েছিল। তো একটু শুনতে চাই যে শৈশবে রিয়া কেমন দুষ্টু ছিল, কেমন মিষ্টি ছিল? শৈশবে হচ্ছে আমি ছোটবেলা থেকে নাচ শিখতে চান। তো তখন নাচের জন্য একটু সবকিছু খরচ ব্যয়বহুল ছিল বলে তো আম্মু বলতো যে, "ঠিক আছে নাচ তোমাকে পরে শেখাবো। তুমি হচ্ছে এখন ড্রয়িং শিখো।" তো পরে আমাকে শিশু একাডেমিতে ড্রয়িং এ ভর্তি করে দেয়া হলো। তো আমি ড্রয়িং শিখলাম কিন্তু কিছুটা ইচ্ছার বিরুদ্ধে ছিল যে না আমি তো শিখতে চেয়েছিলাম নাচ, আমি ড্রয়িং শিখবো। আচ্ছা তারপরেও শিখলাম। তারপরেও হচ্ছে আম্মুকে বললাম যে, "আম্মু আমি নাচটা শিখতে চাই।" আম্মু বলেছে, "আচ্ছা ঠিক আছে শেখাবো, তুমি শিখো।" আম্মু আর আমার পরিবার থেকে কখনোই কোনো কিছু নিয়ে জোরাজুরি করা হয়নি। আর ছোটবেলায় আমি একজন অ্যাথলেট হিসেবেও ছিলাম। আমি থানা পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে হচ্ছে আমি দৌড় প্রতিযোগিতায় হচ্ছে চ্যাম্পিয়নও হয়েছি। তো এরপর থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই তার আগে স্কুল কলেজে যখন ছিলাম তখন যে আ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো বর্ষর, তো ওগুলো হচ্ছে আমি পারফর্ম করতাম দলের সাথে। সবসময় করা হতো না এই যে অনেক সময় অনেক কিছুর জন্য বাদ পড়ে যেত। তো ইউনিভার্সিটিতেও সেম। তো ওই সময় হচ্ছে যে আ আমাদের যে ভৈরবীর ফাউন্ডার ইলিয়াস নবী ফয়সাল ভাই, উনি হঠাৎ করে হচ্ছে একটা প্রোগ্রামে উনার সাথে আমার দেখা হয়। তারপরে হচ্ছে উনি আমাকে একদিন ফোন করে বলেন যে, "একটা অনুষ্ঠান আছে, আপনি কি ওখানে কাজ করবেন কিনা?" তখন ভাইয়ার সাথে হচ্ছে একদম ফর্মালি আমার কথা যে, "আপনি ওখানে গিয়ে এটা পারফর্ম করবেন কিনা?" মাত্র ৩ দিনের জন্য। সেটা কি নাচের শিল্পী হিসেবে? হ্যাঁ, নাচের শিল্পী হিসেবে ৩ দিনের জন্য হচ্ছে খুলনাতে গিয়ে অনুষ্ঠান করতে হবে। আমি ওনাকে বলেছি, "আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি একটু বাসায় কথা বলে জানাবো।" কারণ আমি বাসা থেকে কোনো কিছুর জন্য বাধা না থাকলেও ঢাকার বাইরে যাবো এটা নিয়ে একটু কনসার্ন ছিলেন। তারপরও কেন জানি ভাইয়া কিভাবে জানি আমার বাসায় হচ্ছে ম্যানেজ করে দিলেন। তারপরে আমি খুলনায় গেলাম। খুলনায় গিয়ে হচ্ছে একটা শাস্ত্রীয় নৃত্য উৎসব ছিল খুলনা ইউনিভার্সিটিতে। সেখানে গিয়ে আমরা পারফর্ম করেছি। মাত্র ৩ দিনের একটা রিহার্সাল নিয়ে আমরা ওখানে পারফর্ম করি। সবাই খুব অবাক হয়েছিল যে কেন আমাদের নাচটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তারা আবার চাচ্ছিলেন যাতে আমরা আবার স্টেজে উঠি। কিন্তু যে তাড়া ছিল ঢাকায় ফিরবো। তো এরপর থেকে এটা ছিল ২০২০ সালের। ২০২০ সালে আমি যে ভাইয়ার সাথে আছি, ২০২৫ সাল পর্যন্ত এখনো আছি। আর এই যে অর্ধযুগ হলো ভৈরবীর, ওই সময় থেকে আমি ভৈরবীর সাথে আছি। তো আস্তে, আস্তে ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শেখা, ভৈরবীর কাছ থেকে অনেক কিছু শেখা। আমি আমার নাচের জায়গাটুকুকে একটু ভালোভাবে শিখতে পেরেছি। আমি কখনো থিয়েটার করিনি। উনি আমাকে বলেছেন যে, "না, তুই কর, তুই পারবি।" তো মোট কথা তোমার একেবারে ভৈরবীর সঙ্গে যুক্ত হবার পরে কালচারাল সেক্টরে যে জায়গাগুলো আছে এগুলো একটা ফ্লারিশমেন্ট টা ঘটেছে। হ্যাঁ, আমি নিজেকে নতুন করে চিনতে আমরা পারছি। আমরা সেই গল্পটা একটু শুনবো। আমরা আবার শৈশবে ফিরতে চাচ্ছি এজন্য যে আমাদের শৈশবটা অনেক মজার। হ্যাঁ? তোমার শৈশব কোথায় কেটেছে? মানে কোন শহরে? তুমি পুরান কোথাকার? ঢাকা। আমি পুরান ঢাকা থেকে। ও আচ্ছা, তুমি অরিজিনালি হচ্ছে পুরান ঢাকার মেয়ে। জি। আচ্ছা, আচ্ছা। খুবই চমৎকার। তা পুরান ঢাকার কালচারটা একটা অন্যরকম। ফেস্টিভ্যাল একটা, বিশেষ করে খাবারের একটা সুনাম আছে। খেতে কেমন পছন্দ করো? আহ এইটা সবারই প্রশ্ন যে আমি খেতে খুব কেমন পছন্দ করি। আমি খেতে খুবই কম পছন্দ করি। এই যে পুরান ঢাকার মধ্যে যে বিরিয়ানি, তারপর যত ধরনের রিচ ফুড গুলো আছে এগুলো আমি মানে খুবই কম খেয়ে থাকি। এজন্য সবাই বলে যে আমি আসলেই পুরান ঢাকা থেকে বিলং করি কিনা। কাছের মানুষরা একটু স্বাস্থ্য সচেতন হয়, এটা খুবই চমৎকার একটা জায়গা আছে। তো তোমার পড়াশোনাটা কোথায় হয়েছে? আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়? আমি স্কুল কমপ্লিট করেছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল থেকে। কলেজ ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজ। আর ইউনিভার্সিটি ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর উপরে। খুবই চমৎকার ব্যাপার না? একেবারেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়া একটা মানুষ এবং বাংলাদেশের এখন আ যেটি হচ্ছে আমি যতদূর জানি যে ভৈরবী হচ্ছে বাংলাদেশের একমাত্র সংগঠন যেখানে হচ্ছে একেবারে নবীন
শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং নানান মাত্রার মানুষজনের বসবাস, সেটিকে তুমি লিড করছো। এবং তোমাকে আমি আমাদের অনুষ্ঠান থেকেও কনগ্রাচুলেট করতে চাই। কারণ এই যে গত যে বর্ষপূর্তি, এখানেই তুমি ভৈরবীর সম্ভবত নতুন কমিটিতেই তোমাকে আবার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আবারও তোমাকে পদায়ন করা হয়েছে। তো এই যে জার্নিটা করছো, কম্পিউটার সায়েন্স পড়াশোনা তোমার শেষ হয়ে গেছে। জি। তো তোমার ক্যারিয়ার প্ল্যানটা কি, বা এমনিতে কোথাও কাজ করছো, জব করছো? আমি এখন জব করছি। আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন এক্সিকিউটিভ হিসেবে আছি। বা খুবই ডিফারেন্ট জায়গা। ১ম কথা হচ্ছে যে তোমার নারিশমেন্টের জায়গাটা তুমি যেটা বলছিলে যে একেবারেই ফ্যামিলি থেকে তোমার হচ্ছে চর্চার জায়গাটা বাধাগ্রস্ত হয়নি। কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স একেবারেই যান্ত্রিক একটা বিষয়, খটর-মটর একটা ব্যাপার, সফটওয়্যার হার্ডওয়্যারের ব্যাপার। তারপর হচ্ছে জব করছো এভিয়েশন সেক্টরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়। তো কিভাবে ব্যালেন্স করো সবকিছু? আমার হচ্ছে এভিয়েশন সেক্টরে যে জায়গাটার মধ্যে আছি, তো আমারটা হচ্ছে যে ট্রেনিং সেকশনটা দেখতে হয়, যেটা হচ্ছে ফ্লাইট অপারেশন অ্যাজ একটা এয়ারলাইন্সের কোর পার্ট থাকে। তো এই জবের পাশাপাশিও আমি হচ্ছে ভৈরবীকে ফুললি আমি সময় দিতে পারছি। এইটা আমার ভৈরবীতে আসার পরেই আমার সময় যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে, এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে যারাই আছে, আপনি নিজেই বললেন যে স্টুডেন্ট, টিচার যারাই আছে সবাই না খুব সুন্দর করে সময় ম্যানেজ করে চলে আসে যে আমাকে এই কাজটা এখানে করতে হবে, ওই কাজটা ওখানে করতে হবে। তো এটা এখানে থাকতে আমার হয়ে গেছে। এই ৬ বছর ধরে, ৫ বছর ধরে এখানে থাকতে খুব সুন্দরভাবে আমার সময় ম্যানেজ করতে শিখি। সত্যিকার অর্থেই যেটা, যারা আমরা সংস্কৃতি অঙ্গনের মানুষ, আমরা আসলে এটা প্রাণের খোরাক। থিয়েটার করা, গান করা, নাচ করা। হ্যাঁ। তো এই যে যান্ত্রিক জীবনে, নগর জীবনের যে কোলাহল, ব্যস্ততা, বিষাদ, অবসন্ন, মেলানকোলিনেস যেটাকে বলছে আরকি, সেটাকে পাশ কাটিয়ে যে আসলে একটা আনন্দঘন সময় কাটানো, এটাও কিন্তু অন্যরকম আনন্দের ব্যাপার। একটু জানতে চাই যে ভৈরবীর আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এবং বিস্তৃতভাবে একটু জানতে চাই ভৈরবী আসলে কি নিয়ে কাজ করে? ভৈরবী হচ্ছে একটি দেশীয় সংস্কৃতি গবেষণা ও গীতরঙ্গ পরিবেশনা কেন্দ্র। তো ভৈরবী হচ্ছে কিছুটা, কিছুটা না বেশিটাই হচ্ছে আমাদের যে বিলুপ্তপ্রায় সংস্কৃতি আছে, দেশীয় সংস্কৃতি, সেগুলো সংগ্রহশালা হিসেবে কাজ করে। আমরা হচ্ছে যেগুলো সংস্কৃতি একদম কোর, যেখান থেকে শুরু হয়েছে, আমরা সেগুলোকে সামনে তুলে ধরে নিয়ে আসি। যদি আমি একটা উদাহরণ দেই, যে ধামাইল। ধামাইল হচ্ছে সিলেটের একটা ট্র্যাডিশন, একটা সংস্কৃতি যেটা কিনা এখন মানে সিলেটের অনেক মানুষকেই জিজ্ঞেস করলে পাওয়া যাবে না যে ধামাইলটা কি, কিভাবে এসেছে, কেন হচ্ছে। তো আমরা যখন ভৈরবী ১ম তার মঞ্চ নাটকটা করে, একটা গীতিনৃত্য করে, সেটাই ছিল ধামাইলের উপরে। রায়কৃষ্ণ পদাবলী সম্ভবত। না, রায়কুঞ্জ রায়কুঞ্জ। রায়কুঞ্জ ছিল। রায়কুঞ্জ। সেই পুরো রায়কুঞ্জের মধ্যে প্রত্যেকটা পারফর্মার হচ্ছে ধামাইল নিয়ে কাজ করেছে। তারা ধামাইলের উপরে একটা ওয়ার্কশপ করেছে, যেটাও আমরা নিজেরাই করেছি। ধামাইল নিয়ে বাংলাদেশে অনেক কাজ করা হয়েছিল, কিন্তু সেটা পিওর ভাবে করা হয়নি। আমরা সেটা করেছি খুব পিওর ভাবে। ধামাইল আর হচ্ছে ধামাইলের নাচ আর গান দুটো একসাথে তৈরি হয়েছে। অন্যান্য সময় যেটা দেখা যায়, একটা গান শুনে আমরা ভাবি যে এই গানটা শুনে আমরা এভাবে নাচের। এবং আমার কাছে যেটা মনে হয় যে ধামাইল তো আসলে আমরা গান হিসেবে শুনছি, অনেক জনপ্রিয় গান আছে এবং বিয়ের আসরগুলোতে গাওয়া হয়। কিন্তু একেবারে কম্বাইন্ড একটা প্রোডাকশন করার ক্ষেত্রে এটি মনে হয় বাংলাদেশে অন্যান্য অনেক সাংস্কৃতিক দল করেছে, নাট্যকলা বিভাগগুলো করে থাকে। কিন্তু ভৈরবী এই ক্ষেত্রে খুবই সাহসী একটি রায়কুঞ্জের যে কাজটি, এবং চমৎকার একটা নিট কাজ ছিল। আমার দেখার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আর এভাবে হচ্ছে ধামাইলের মধ্যে শুধুমাত্র হচ্ছে আপনি যে বললেন বিয়ের আসরে, ধামাইলের মধ্যে বিরহও আছে, বন্দনাও আছে, আছে। প্রেম আছে, প্রেম আছে। সবকিছু মিলেই ধামাইলটাকে আমরা ওই রায়কুঞ্জের মধ্যেই তুলে ধরেছি। এরপর এছাড়া আমাদের আরো কিছু গবেষণাধর্মী কাজ ছিল, যেগুলো আমরা সচেতনার জন্য করে থাকি। যেমন পিঞ্জিরা ছিল, সেটা একটা নারীর জন্য করা হয়েছিল। একটা নারীর জন্মলগ্ন থেকে শুরু করে তার একদম শেষ বয়স পর্যন্ত তাকে কি মানে কঠিনের ভিতর দিয়ে যেতে হয়। তার মানে সংস্কৃতি চর্চা শুধুমাত্র না, সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ডিং এর ক্ষেত্রেও ভৈরবী কাজ করছে। জি, ২০২২ সালে যখন ডেঙ্গু অনেক হয়েছিল, অনেক ছড়িয়ে পড়েছিল, তখন আমাদের একটা নাটক ছিল মশাগথন। সেটা আমরা ঢাকা শহরে অনেক জায়গায় করেছি। সেটা স্ট্রিট শো করেছি আমরা একেক জায়গায় করে। উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ২০টি স্কুলের মধ্যে আমরা পারফর্ম করেছি। সেটা আমাদেরকে হচ্ছে খুবই একটা পরিচয় দিয়েছিল। এরপরে আমরা আরেকটা গবেষণাধর্মী কাজ করেছি, সুরের দয়াল রায়। যেটা হচ্ছে আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের একটা জীবনী নিয়ে কাজ করেছি। এছাড়া কিছুদিন আগে আমাদের একটা মঞ্চ নাটক এসেছে, যেটা হচ্ছে মনসুন রেভলিউশন বা জুলাই আন্দোলন নিয়ে, অগ্নিশ্রাবণ। সেখানে আমরা হচ্ছে জুলাই আন্দোলনকে নিয়ে কিভাবে কি হয়েছিল আমরা সেটা তুলে ধরেছি, কিন্তু খুব সম্পূর্ণ ভিন্ন ধর্মে।
একদম ভিন্ন ধরনের করেছি। একটু রূপক সাংকেতিক জায়গা আছে পাখিদের মাধ্যমে বলা পাখিদের যেতে পারে। মাধ্যমে আমরা সেটা খুবই চমৎকার কিন্তু কস্টিউম ডিজাইন এবং তোমাদের যেটা আমার কাছে মনে হয় ভৈরবীর সবথেকে বড় শক্তি কি জানো? তাদের যে গানের দল আছে মানে একেবারে মূলত যারা হচ্ছে আমরা দেশজ গান করি, আমি দেশঘরের গান বলতে পছন্দ করি এবং গীতরঙ্গ সেই শব্দটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তারা তো আসলে প্রাণখোলা মানুষ। হাটে ঘাটে মাছে বাউল সংস্কৃতি বিভিন্ন কিছু নিয়ে কাজ করে। তো ভৈরবীর মূল কাজের ধারাটা হচ্ছে একেবারেই গবেষণালব্ধ জায়গা। পারফরম্যান্সকে তারা গবেষণালব্ধ জায়গা থেকে বিশ্লেষণ করে একাডেমিক পর্যায় থেকে এবং সেটিকে হচ্ছে পারফরম্যান্সের রূপদান করে তারা একটি প্রেজেন্টেশন করে। তো ভৈরবী ইতিমধ্যে কিন্তু অনেক ধরনের কোলাবোরেশন করছে, কাজ করছে। তো ভৈরবীর আসলে পরিকল্পনাটা কি? আমাদের হচ্ছে আগামীতে বড় পরিকল্পনা হচ্ছে এই ধরনের সচেতনতাধর্মী কাজগুলো করা, যেটা আমরা তরুণদেরকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকি। কারণ তরুণদেরকে দিয়েই সবাইকে জানানোটা খুব সহজ হয়। আর আমরা হচ্ছে কেন আমরা পারফর্মিং আর্টটাকেই চুজ করে নেই যে পারফর্মিং আর্ট ধরেই আগাবো। কিন্তু এছাড়া হচ্ছে আমাদের আরো অনেক উইংস আছে। আমরা হচ্ছে একটা নতুন স্কুলিং শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ধারা বড়দের জন্য আর হচ্ছে আহ আমাদের জন্য আনন্দধারা যেটা হবে সেটা ছোটদের জন্য হবে। এখানে আমরা বাচ্চাদের স্কুলিং এর ব্যবস্থা, স্কুলিং বলতে এখানে আমরা তাদের হচ্ছে মানবিক বিকাশ বা মনুষ্যত্ব বিকাশের জন্য, তাছাড়া তাদেরকে আমরা যে কোর ট্রেডিশন নিয়ে কাজ করি, কালচার নিয়ে কাজ করি, সেইটা তাদেরকে জানানো যে এই গানটাকে আমরা এভাবে গাই। যে অর্ধযুগে যেটা হলো আমাদের যে শাহ আব্দুল করিম আর বারী সিদ্দিকের যে গানগুলো গাওয়া হলো, সেগুলো কিন্তু খুব পরিচিত গান। কিন্তু গানগুলোকে কিন্তু সেই পুরনো যেভাবে উনারা গিয়েছিলেন, এবং উনারা আদি সুরে রাখার যে ব্যাপারটা এটাও কিন্তু আমি লক্ষ্য করেছি বর্ষপূর্তির অনুষ্ঠানে, যে আদি সুরটা কিন্তু আমি নিজে ওই গানের আদি সুর জানতাম না। যেটি বন্দে মায়া লাগাইছে গানটি সম্ভবত করেছিল। তো আদি সুর শুনে কিন্তু একটা অন্যরকম বিমোহিত হওয়ার ব্যাপার আছে। কারণ ওটা আসলে রিপ্রেজেন্ট করে, একেবারে রিপ্রেজেন্ট করে, লোকালিটিকে রিপ্রেজেন্ট করে। তো ভৈরবীর আসলে বিশাল বহর, মানে প্রায় ৫০০ সদস্য ভৈরবীর আছে যারা অ্যাক্টিভলি কাজ করছে। তো তোমাদের যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কিভাবে হয়? এটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, আমাদের একটা গুগল ফর্ম আছে, সেটা আমরা ফেসবুকে জানিয়ে দিই। এছাড়া আমরা পোস্টার পাবলিশ করে হচ্ছে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিই, স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিগুলো ভাবে শিল্পকলার গেটে, যেখানে আমরা পারি। আমাদের হচ্ছে এই সবগুলো কাজ কিন্তু ভৈরবের প্রত্যেকটা মেম্বাররাই করে। আপনি যেটা বলেন যে ওই কস্টিউম, যেটা অগ্নিশ্রাবণের কস্টিউম, এই কস্টিউমগুলোই কিন্তু ভৈরবের প্রত্যেকটা মানুষই নিজের হাতে তৈরি করেছে। কোনো প্রকার আমরা টেইলার্সেও দেইনি, কিছু করিনি। পুরো কস্টিউম সেট ডিজাইন এটা সব সময় তারা নিজেরাই করে থাকে। তো রিক্রুটমেন্ট প্রসেসে যদি আসি, গুগল ফর্ম থাকে, গুগল ফর্মের হচ্ছে তারা ফর্ম ফিল আপ করে আমরা একটা ডেডলাইন দিয়ে রাখি। এবার আমাদের গুগল ফর্মের যখন হচ্ছে আমরা মেম্বার রিক্রুটমেন্ট করি, আমাদের এখানে প্রায় ৫০০র উপরে হচ্ছে আমাদের আবেদন অ্যাপ্লিকেশন এসেছে। ইভেন এটার পরে হচ্ছে দেশের বাইরে থেকেও এসেছে। আমি খুবই অবাক হয়েছি যখন আমি সর্টিং করতে যাই। আমি খুবই অবাক হয়েছি যখন থেকে আমি কেনিয়া থেকে আমি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পেয়েছি। তারপর চায়না থেকে পেয়েছি, থাইল্যান্ড, নেপাল আর ইন্ডিয়া থেকে তো আছে। আমাদের আমরা ভাবছি ইন্ডিয়াতে মনে হয় আমাদের আরেকটা উইং খোলা লাগবে। এছাড়া এবার আমাদের আরেকটা উইং আছে চিটাগং ডিভিশনে। সেখানে আমাদের ২ জন হেড আছে। তো আপাতত আমরা ঢাকাতে আর চিটাগংয়ে হচ্ছে ভৈরবীকে ২ টা উইং এ ভাগ। মানে একেবারে একটু ডিসেন্ট্রালাইজ করার যে ব্যাপার এবং যেহেতু ভৈরবী দেশজ গীতরঙ্গ নিয়ে কাজ করছে, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গীতরঙ্গ নিয়ে কাজ করছে, এই যে আঞ্চলিক বিভাজনের ফলে কাজটা আরো সহজ হয়ে গিয়েছে। আরো একটু আসতে চাই তোমার যে ভৈরবীকে নিয়ে আমরা অনেক গল্প করব, ভৈরবী সম্পর্কে জানছিলাম। তো এই যে জার্নিটা, তোমাদের এখানে সবাই তরুণ, একেবারে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা আছে এবং ভৈরবী একদম রিসার্চ প্রজেক্ট ধরে ধরে কাজ করে। তো এই জায়গায় অনেকেই বলে না যে আমরা শেকড় থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, হিপ হপ শুনছি, বিটিএস শুনছি, তারপর রক শুনছি। সব ধরনের গান শোনার বা সব ধরনের সংস্কৃতিকে আস্বাদন করার জায়গা থাকতে হবে। কিন্তু এই যে যারা তরুণ প্রজন্মের যারা কাজ করছে তোমাদের সঙ্গে, তাদের আসলে অনুভূতিটা আসলে কেমন হয়? তাদের অনুভূতি আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে একটা কাজ করার পর তাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের কেমন লাগছে? আপনারা তখন তারা খুবই বিমোহিত হয়ে বলে যে এই গানটা যে এভাবে ছিল, এই নাচটা যে এভাবে ছিল, এখানে আসার পরে জেনেছি। আচ্ছা। এটা এভাবে করা যায় এটা আমাদের জানা ছিল না। তো এখানে হচ্ছে সবাই তাদের যে একটা হিডেন ট্যালেন্ট আছে সেটা হচ্ছে এখানে যে
তুলে এসেছে, এটাই তারা অনেক সময় অবাক হয়ে যায় যে এটা আমরা করতে পারতাম, আমরা তো জানতাম না। এখানে আসার পর ভৈরবীতে আসার পরেই আমরা জেনেছি। তারপর যে টাইম ম্যানেজমেন্ট, অনেক কিছু করার পর টাইম ম্যানেজ করে যে তারা আসছে। আর এবং হচ্ছে অনেক ধরনের প্রেশার নেওয়া, একসাথে হচ্ছে অনেক ধরনের কাজ করা, যে পারফর্ম করছি সেই গিয়ে অনেক সময় ভলেন্টিয়ারের কাজ করছে। তো তারা খুব প্রেশার নিতেও শিখছে একসাথে একসাথে জড়ো হয়ে। আর ভৈরবীতে যেহেতু অন্যান্য স্কুল কলেজেরও স্টুডেন্টরাও আছে, তারপর টিচাররাও আছে, বড় ছোট সবাই আছে এখানে। তো সবার সাথে মিশে তারা হচ্ছে একটা মানে ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে, একটা নির্দিষ্ট জায়গার গণ্ডি পেরিয়ে একসাথে যে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশছে, যার কারণে সবাই একসাথে একজনের সাথে পরিচয় হয়ে খুব ধরনের মানে অন্যান্য বিভিন্ন ধরনের মানুষের সাথে একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের জায়গাকে বোঝাচ্ছে এবং নিজেকে একটু বিকশিত করার জন্য একটি ভালো জায়গা তৈরি হচ্ছে। তো আমরা আসলে সাংগঠনিক যাত্রাটা শুনছিলাম তোমার একেবারে শুরু থেকে, যেটা বলছিলে যে পরিবার থেকে অনুপ্রেরণা, বিশ্ববিদ্যালয়ে এসে একটা চমৎকার সাবজেক্টে পড়া, তারপরে এই ধরনের কাজগুলো। ব্যক্তি জীবনে রিয়া হচ্ছে মানে অবসর সময়টা নিশ্চয়ই পাওয়া যায় না। যত ব্যস্ত শিডিউলের কথা বলেছো, সেই জায়গা থেকে উই আর ভেরি মাচ কি বলবো, আমরা খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত ব্যস্ততা তোমার রিহার্সেল ছিল, সেটে চলে এসেছো আজকে পর্বের জন্য। তো যেটি বলছিলাম যে এই যে ব্যস্ততা বা এই কাজগুলো, এগুলো নিয়ে আমরা আরো শুনছি। আর সুপ্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের অতিথির সঙ্গে। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর চায়ের দাওয়াতে। সঙ্গে আছেন অতিথি রিয়া, যিনি ভৈরবীর সঙ্গে কাজ করেন। আর আপনাদের সাথে আমি তরুশাহারিয়া স্বর্গতে আছি। চলুন আবার আড্ডায় মেতে উঠি আমাদের অতিথির সঙ্গে। রিয়া, যেমনটি বলছিলাম বিজ্ঞাপন বিরতির আগে, খুবই ব্যস্ততাপূর্ণ সময় যায়। অবসরটা আসলে কিভাবে উদযাপন করা হয়, বা অবসর যখন পাও তখন কি করা হয়? অবসর আমার ভৈরবীতেই আমার অবসর সময়। আমি সবসময় মানে অবসর সময় পেলে আমি মানে ভৈরবীতে গিয়ে বসে থাকবো, বা ওই ভৈরবীর যে মেম্বাররা থাকবে তাদের সাথে আমি কথা বলবো বা কোনো কিছু ভাববো। এছাড়াও যদি খুবই বেশি অবসর সময় হয় তখন হচ্ছে আমি একটু সাঁতার শিখতে চলে যাই। আচ্ছা, আচ্ছা, খুবই চমৎকার। সাঁতার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা জানাটাও দরকার এবং এটা ফিটনেসের জন্য অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো অবসর শুনলাম রিয়ার। রিয়ার আসলে প্রিয় খাবার কি? প্রিয় রং কি? পছন্দের জিনিস কি? আমার পছন্দের জিনিস, আমি ফুলের মধ্যে যদি বলি তো আমার সাদা রঙের ফুলগুলো খুব পছন্দ হয়। আর এছাড়া পছন্দের রং বা হচ্ছে খাবার আমার ওরকম স্পেসিফিক্যালি কিছুই নেই। আমাকে যে যা দিবে বা আমার যদি এটা ভালো লেগেছে আমি কিনবো বা পড়বো। আর খাবারও ওরকম। আমার মানে ফিক্স কোনো কিছু নেই যে তুমি এটা ভালো লাগে। তুমি একজন সংগঠক, তার পাশাপাশি একজন শিল্পী। তুমি নৃত্যের সাথে যুক্ত এবং হচ্ছে কোরিওগ্রাফ করো। তারপরে আর কি করো? আর হচ্ছে এখন বেশিরভাগই হচ্ছে আমি মানে সংগঠনের বিভিন্ন কাজগুলোই দেখে থাকি, যে সব ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কাজগুলো দেখে থাকছি। ওইগুলো। আর হচ্ছে থিয়েটারটাও করে থাকি। রিয়ার আজকে থেকে ১০ বছর পরে রিয়া আসলে নিজেকে কোথায় দেখতে চায়? যদি আমি আজকে থেকে ১০ বছর পরে যদি বলি, আমি হচ্ছে ভৈরবীর সাথেই থাকতে চাই। আমি ভৈরবীকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে মানে আমি আর কোনো কিছু ভাববো না। আমি সারাটা জীবন ভৈরবীর সাথেই থাকবো। না, এই শব্দটা আসলে একটা সংগঠনকে যখন মানুষ ওন করে ফেলে, তখন তার কাছে এটা সন্তানের মতো হয়ে যায়, পরিবারের পার্ট হয়ে যায়। তো এটা একটা খুব চমৎকার জায়গা। তো এই যে যারা তোমার একটা দীর্ঘ সময় তুমি কাজ করছো, তুমি অপেক্ষাকৃতভাবে এই জগতে নবীন-প্রবীণ সেই কথাটিতে আমি আসতে চাচ্ছি না। বাট আমার কাছে যেটি মনে হয়েছে যে তোমার জার্নিটা যেহেতু একেবারে ছোটবেলা থেকে শুরু হয়েছে, তার মানে তোমার একটা বিস্তৃত সময় এখানে গিয়েছে। যারা নতুনভাবে সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত হতে চায়, এখন তো অনেক অস্থির সময়। আমরা মেন্টালি অনেক স্ট্রেস নিচ্ছি, নগর জীবনের নানান প্রেশার, কাজ, পড়াশোনা। তো যারা শুরু করতে চায় তাদের প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত? তাদের প্রিপারেশন সবার আগে তাদেরকে হচ্ছে বুঝতে হবে যে আমরা আগে কি করতে চাচ্ছি নিজের থেকে। কোনো ধরনের প্রেশার না যে আমার যদি এই কাজটা ভালো লাগে, আমি এই কাজটা নিয়ে আগে একটু ভাববো যে এই কাজটা আমার করলে কতটুকু ভালো হবে। কারো প্রেশারে না যে এই কাজটা করলে তোমার খুব ভালো হবে, তুমি এই কাজটা করো। এই ধরনের জিনিসগুলো করবো না। আর সংস্কৃতির বিষয়ে কেউ যদি গান শিখতে থাকে, আগ্রহ সবচেয়ে বড় একটা বিষয়। আগ্রহ থাকলেই সে করতে পারবে। আর আগ্রহ দিয়েই হচ্ছে সে যদি গানটা খুব সুন্দর করে থাকে, আমি বলব যে গানের শুদ্ধতম চর্চাটা করা হোক। নাচ যদি করা থাকে নাচের শুদ্ধতম চর্চা করা হোক। আগ্রহ আর শুদ্ধতম চর্চা, এটা দিয়েই হচ্ছে তারা এখন এই সংস্কৃতি জগতে খুব ভালোভাবে নিজেদেরকে তুলে ধরতে পারবে। আমরা যেটা জানি যে থিয়েটারটা আমাদের বাংলাদেশে রেপার্টরি ফর্মে
বা পৃষ্ঠপোষকতার জায়গা থেকে এখনো অনেক পিছিয়ে আছে। ঠিক। টিকেট সেলিং, তারপরে নিজেদের ক্রাউড ফান্ডিং পার্সোনালি করা হয়। তো ভৈরবী যে কাজগুলো করছে, ২-১ টা ব্যতিক্রম সরকারি প্রজেক্টের কিছু অর্থ সহযোগিতা পাওয়া যায়। কিন্তু এই যে আর্থিক ম্যানেজমেন্টটা ভৈরবী আসলে কিভাবে করে থাকে? ভৈরবী একটি অলাভজনক প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন। এখানে হচ্ছে আমরা ৫ জন ডিরেক্টর আর সবচেয়ে বড় কথা আমাদের যে ফাউন্ডার ইলিয়াস নবী ফয়সাল ভাই। আমাদের মাধ্যমেই ভৈরবীটা হচ্ছে চলে। আর আর একেবারে সেলফ ফান্ডিং। পুরোটাই সেলফ ফান্ডেড। আর হচ্ছে এভাবেই ভৈরবী চলে আসছে। আমরা কখনোই কারো উপর প্রেশার দেই না যে এভাবে হচ্ছে আমাদেরকে হেল্প করতে হবে এটা। কিছু প্রোগ্রামের সময় আমি স্পন্সর নেওয়ার চেষ্টা করি যে আমাদের স্পন্সর লাগবে, তখন আমরা সাবমিট করি। আমাদের চলেও আসে কিছু স্পন্সর। আর বাকিটা হচ্ছে আমরা নিজেরাই সেলফ ফান্ডেড সবকিছু কাজ করে থাকি। আচ্ছা। আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে এই ভৈরবীর যে কাজগুলো, সেগুলো কি তোমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করা, ক্যাম্পিং করে এগুলোকে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে কি জি, ভবিষ্যতে? ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে এবং আমরা এই ধরনের কিছু কাজ করেছিও। আমরা হচ্ছে খুলনার দাকবে একটা কাজ করেছিলাম কিছুদিন গত বছরেই। এই দাকবে ওখানে গিয়েও হচ্ছে আমরা তাদেরকে সচেতন করার জন্য, যে প্লাস্টিক নিয়ে কাজ করেছে এগুলো সচেতন করার জন্য আমরা ওখানে গিয়ে করেছিলাম। এছাড়া আমরা আরো অনেক হচ্ছে ক্যাম্পেইন করে থাকি বিভিন্ন আমরা হচ্ছে জাগর ফাউন্ডেশনের একটা কাজ করেছিলাম সমতায় তারুণ্য। ওখানে আমরা হচ্ছে সমতা নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম। ওই ওয়ার্কশপেও আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট নাটিকা দেখিয়েছি যে এভাবে করে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে, এগুলোকে আমরা এভাবে করে সেগুলোকে ঠিক মানে করতে পারি। কালচারাল টুলস গুলোকে ড্রামা, হ্যাঁ, তারপরে হচ্ছে মিউজিক, ডান্স বা ফাইন আর্টস এর কিছু এলিমেন্ট সেগুলোকে ট্রান্সফরমেটিভ টুলস হিসেবে ব্যবহার করে ভৈরবী কিছু চমৎকার কাজও করেছে। তো ভৈরবীর দেশের বাইরে শো বা এই ধরনের কোনো অভিজ্ঞতা কি হয়েছে বা পরিকল্পনা আছে? জি, দেশের বাইরে করোনার সময় আমরা হচ্ছে মেক্সিকোর একটা অনলাইন প্রোগ্রাম করেছিলাম। যেটা আমরা হচ্ছে এখান থেকে দেশীয় কিছু আ প্রোগ্রাম করে নাচের প্রোগ্রাম ছিল। ওটা করে আমরা মেক্সিকোতে পাঠিয়েছি। ওখানে আমাদের সিলেক্টেড হয়েছে। এছাড়া এরপরে পর্তুগালে আমরা একটা প্রোগ্রাম করেছি। নেপালের করেছি। তো এভাবে দেশের বাইরেও আমাদের অনেক প্রোগ্রাম করা হয়েছে। ইভেন আমাদের অনেক মেম্বাররাও দেশের বাইরে আছেন। তারা ভৈরবীর মাধ্যমেই দেশের বাইরে গিয়ে অনেক ধরনের পারফরম্যান্স করছে। ইভেন ওখানে পড়াশোনাও করছে এই ফাইন আর্টস এর উপরে। আমরা হচ্ছে পারফর্মিং আর্টটাকে এইজন্যই বেছে নিয়েছি কারণ মিশিগান ইউনিভার্সিটির একটা পরিসংখ্যান আছে যেখানে বলা হয়েছে যে ৮০% মানুষ হচ্ছে কোনো কিছু যখন সামনে দেখে, চোখের সামনে দেখে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, তখন সেই জিনিসটাকে খুব তাড়াতাড়ি নিজেদের আয়ত্তে নিয়ে নিতে পারে। আর বাকি ২০-৩০% মানুষ হচ্ছে টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে এভাবে আয়ত্তে পারে। তো আমরা চাই যত তাড়াতাড়ি মানুষদেরকে হচ্ছে সচেতনতা বাড়াতে, একটা জিনিস সম্পর্কে জানাতে, একটা সংস্কৃতি সম্পর্কে জানাতে, একটা সমস্যা সম্পর্কে জানাতে, সেই জিনিসটার জন্যই আমরা হচ্ছে পারফর্মিং আর্টটাকে বেছে নেই। আমরা ১ম এ রিসার্চ করি যে এই সমস্যাটা এসেছে বা আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব। যেমন হচ্ছে আমরা অরণ্যে একটা আমাদের প্রোডাকশন ছিল যেটা আমরা সুন্দরবনের মানুষের জীবনযাত্রা নিয়ে করেছিলাম। আর বেসিক্যালি সেটা ছিল পরিবেশ দূষণ নিয়ে। আমরা গাছ নিয়ে কাজ করেছিলাম। তো ওই সময় আমরা সুন্দরবনের হচ্ছে জীবনযাত্রাকে আমরা সামনে তুলে ধরেছিলাম। তো এই ধরনের কাজগুলোই আমরা আগে গবেষণা করি যে কি নিয়ে কাজ করব। কাজ করার পর হচ্ছে সেটাকে আমরা একটা কোন ফর্মে দ্বারা করব, শুধু গানের মাধ্যমে নাকি থিয়েটার কোলাবোরেশনের মাধ্যমে নাকি হচ্ছে আমরা নাচের মাধ্যমে, সেই জিনিসটা ভেবে তারপরেই হচ্ছে আমরা সেটাকে সবার সামনে প্রেজেন্ট করি। খুবই চমৎকার। আমার কাছে যেটি শুনে মনে হচ্ছে বা যতটুকু ভৈরবীর সম্পর্কে আমার সম্পৃক্ততা বা যোগাযোগ বা একটা জার্নি আছে, ভৈরবী খুবই স্ট্রাকচারাল একটা ওয়েতে কাজ করছে। তো তুমি বলছিলে যে আসলে কোলাবোরেশন এর কথা। এই যে কালচারাল অর্গানাইজেশন গুলো যখন কাজ করে, শুধুমাত্র ভৈরবী না, অন্যান্য সংগঠনের ক্ষেত্রে কোলাবোরেশন এর গুরুত্বটা আসলে কতটুকু বা তোমরা কি ধরনের কোলাবোরেশন ইন ফিউচার করতে চাও? আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হচ্ছে একটা ফান্ডেড কোলাবোরেশন করেছি জেনল্যাবের সাথে, যেটা হচ্ছে অরণ্যের কথাই বললাম। এখানে আমরা হচ্ছে জেনল্যাবও হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে থাকে সিএসইএন এ। তো ওখান থেকেই হচ্ছে আমরা এই কোলাবোরেশনটা তখন করেছি। এরপর আমরা শিল্পকলার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি। সুরের দয়াল রায়, অগ্নিশ্রাবণ, এভাবেই হচ্ছে আমাদের একটার পর একটা কোলাবোরেশন শুরু হচ্ছে। এছাড়া এর আগে আমরা একটা এশিয়ান ট্যুরিজম ফেয়ার হয়েছিল, 11th এশিয়ান ট্যুরিজম ফেয়ার, ওখানেও আমরা পারফর্ম করেছি। এ
যারা আমাদেরকে পারফরমেন্স বা এরকম শোতে ডাকছে তারা আমাদের পারফরমেন্স দেখেই খুব পছন্দ করেই আমাদেরকে হচ্ছে তারপর তারা নিজেদের থেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে বলছেন যে হচ্ছে এভাবে এখানে শো আছে, এই জিনিসটা আমরা চাই যে সবাই জানুক। তো আমাদের এইগুলো প্রোগ্রামেও আমরা আধুনিকতার ছোঁয়াটা ওভাবে রাখি না। আধুনিক জীবনে যেহেতু আছি রাখতে তো হবে কিছু, ওভাবে রাখি না। কিন্তু এখানে গিয়েও আমরা হচ্ছে ওই যে রুট কালচার, আমাদের মেইন কথাই হচ্ছে আমরা রুট কালচার নিয়ে, দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করব। এটা একটা চমৎকার জায়গা। আসলে সংস্কৃতির আধুনিকায়ন বা আ মানে অনাধুনিকায়ন সেটা ব্যাপার না। কিন্তু আমাদের ভেতরে, আমাদের বাঙালি জাতিসত্তার ভেতরে যে ধরনের স্বকীয় সংস্কৃতির জায়গাগুলো আছে, সেগুলোকে তো আমরা নিয়ে কাজ করছি। পাশাপাশি ইন্ডিজিনাস কমিউনিটি আছে, যাদেরকে আমরা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলছি বা আদিবাসী বলছি, তাদের সংস্কৃতি নিয়েও কিন্তু ভৈরবী চমৎকার, চমৎকার কিছু কাজ করছে। আমরা আশা করি ভৈরবীর এই চমৎকার কাজগুলো আ বহমান থাকবে এবং ভবিষ্যতে ভৈরবী চমৎকার, চমৎকার কিছু প্রোডাকশনে যেমন করে করেছে, সেটি আমাদেরকে উপহার দেবে। একটা গোপন তথ্য জানতে চাই। এটা গোপন বলতে যারা অর্গানাইজার আছে, কালচারাল সেক্টরে যারা কাজ করে, অনেকের দেখলাম যে নাটকের দর্শকে খরা। কিন্তু ভৈরবীর প্রত্যেকটা পারফরম্যান্স, সেটি হোক নাটক, হোক তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন, হোক স্ট্রিট শো, দর্শক কানায়, কানায় পরিপূর্ণ। এটার রহস্যটা কি? এটার রহস্য আম এটার রহস্য আমি জানি না। সবাই ভৈরবীকে ভালোবাসে। একদমই। আমরা হচ্ছে শেষ যে শো গুলো করেছি, আ দর্শক সারিতে বসার জায়গা ছিল না। অনেকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ১ ঘন্টা শো দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখেছে। ইভেন যে সিঁড়িগুলো ছিল সিঁড়ির মধ্যে বসে দেখেছে। তারপর মানে আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে আরো মানুষ আসলে আমরা কোথায় জায়গা দিব কোথায়? তো এটা হচ্ছে তারা ভৈরবীকে ভালোবাসে। তারা ভৈরবী সম্পর্কে জানে, ভৈরবী কি নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, এজন্যই তারা আসে। ভৈরবীর হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের নাম খুবই চমৎকার। মানে বর্ণমালার আদ্যক্ষর দিয়ে শুরু হয়। এবার ছিল যেমন উপালি। ভৈরবীর নামকরণটা কিভাবে হলো এবং উপালি এই নামকরণ, বর্ষপূর্তির নামকরণগুলো খুবই চমৎকার। এটা কার আইডিয়া এবং কার মাথা থেকে আসে? আচ্ছা, বর্ষপূর্তি নিয়ে যদি বলি, বর্ষপূর্তির জন্য আমাদের যে হচ্ছে সদস্যরা আছে তাদেরকে সবাইকে বলি যে এবার আমাদের ৫ম বর্ষপূর্তি হবে। তো এখানে হচ্ছে আমরা যেহেতু স্বরবর্ণ নিয়ে বা বাংলা বর্ণমালা নিয়ে কাজ করি, তো এখানে হচ্ছে এবার রস্য দিয়ে হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে। তো সবাই ওখানে হচ্ছে নাম খুব ভিন্নধর্মী নামগুলো হচ্ছে খুঁজে বের করে এবং সেই সাথে, সাথে তাদের হচ্ছে যথার্থ মানে একটা অর্থ থাকা লাগবে। তো এবার যেমন আমরা নাম পছন্দ করেছি উপালি। উপালি অর্থ হচ্ছে সঙ্গে থাকা, সাথে থাকা, পাশে থাকা। ভৈরবী সবসময় সবার পাশে থাকে। আমরা চাই আমাদের সাথেও সবাই সবসময় আমাদের পাশে থাকুক ভৈরবী। এর জন্য এই নামটা নেওয়া হচ্ছে উপালি। আর এখন যদি হচ্ছে আসি ভৈরবী, ভৈরবী নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের একটা ভুল ধারণা আছে। ভৈরবী হয়তোবা ভৈরব থেকে এসেছে এই ধরনের একটা ধারণা থাকে। তো বলে অ্যাকচুয়ালি এরকম না। ভৈরবী হচ্ছে একটা রাগ। সকালের শুদ্ধতম রাগকে বলা হয় ভৈরবী। যেহেতু ভৈরবী একটা শুদ্ধ সংস্কৃতি নিয়ে কাজ করে, শুদ্ধ গবেষণা করে। এর জন্যই আমরা ভৈরবী মানে আমাদের অর্গানাইজেশনের নাম রেখেছি ভৈরবী। যেহেতু এটা একটা খুবই শুদ্ধতম, সকালের শুদ্ধতম রাগ। আসলে সাংস্কৃতিক অঙ্গনের মানুষজনের চিন্তার জায়গাটা স্পষ্ট থাকতে হবে এবং দায়বদ্ধতাটা আছে। একজন সংস্কৃতি কর্মী হিসেবে সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র, তারপর হচ্ছে নবপ্রজন্মের কাছে বা সমপ্রজন্মের কাছেও যে দায়বদ্ধতার জায়গাটা আছে, এটি রিয়া কিভাবে টেক ওভার করে? আ সমাজের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে আমরা বাংলাদেশের দেশীয় সংস্কৃতি নিয়ে সবার সামনে তুলে ধরবো। সেটা বাংলাদেশে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি হোক মানে আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বের সামনে আমরা হচ্ছে একটা দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে চাই। খুবই চমৎকার। তোমার সাথে আড্ডা দিয়ে আমি নিজেও অনেক কিছু জানলাম এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ডিফারেন্ট ট্র্যাক থেকে যখন মানুষ আসে, তাদের চিন্তার জায়গাটা আসলে একটা জায়গায় একত্রিত হয়ে বা গ্রন্থিত হয়ে আসলে কিন্তু চমৎকার, চমৎকার কিছু কাজ হয়। তোমরা এবারে যেরকম করে উপালি একসঙ্গে থাকা, আমরাও তোমাদের সঙ্গে আছি। মুভি বাংলা টেলিভিশন সবসময় ভৈরবীর সমস্ত অনুষ্ঠান, সমস্ত কিছুতে সাথে থাকে। তো আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রিয়া তোমাকে আমাদের স্টুডিওতে এসে একেবারে এই ব্যস্ততাপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিয়েছ। তোমার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ মুভি বাংলা। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সংস্কৃতি চর্চা করলে অবশ্যই শুদ্ধ সংস্কৃতি চর্চা করবেন। আর ভৈরবীর পাশে থাকবেন, ভৈরবীর জন্য দোয়া করবেন। আর সেটাই বলবো যে সবসময় আগ্রহ আর শুদ্ধ সংস্কৃতি চর্চা আর দেশীয় সংস্কৃতি নিয়ে গবেষণা করবেন। তোমাকে ধন্যবাদ জিয়া। ভালো লাগলো আড্ডাতে। আপনার সাথেও ভালো লাগলো আড্ডাতে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ভৈরবীর এক্সিকিউটিভ ডিরেক্টর
তাসমিমা সুলতানা রিয়ার সঙ্গে। তার চমৎকার আড্ডার মাধ্যমে কিন্তু তার যে কাজের ধারা, গতি প্রকৃতি এবং যে আঙ্গিকগত জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু উঠে এসেছে। তরুণ প্রজন্মের মানুষরা যদি দেশজ সংস্কৃতি নিয়ে এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আছে, সেটি নিয়ে কাজ করে, তাহলে কিন্তু সেটি সোনায় সোহাগায় পরিণত হয়। তারুণ্যই শক্তি, তারুণ্যই একটি অন্যরকম বন্ধন। আমাদেরকে এতক্ষণ ধরে সাথে থেকে পুরো আয়োজন উপভোগ করবার জন্য আপনাদের প্রতি থাকছে মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই মুভি বাংলা টেলিভিশনের সাথে থাকুন।